নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 61। মেঘ বন্যার গুরুগম্ভীর চেহারায় খানিকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মুখ ভার করে বলে উঠল, এত বড় ঘটনাটা আমাকে না জানিয়ে তুই কীভাবে ছিলি? মেঘ ইতস্ততভাবে জবাব দিল, অপ্রত্যাশিত ঘটনায় আমি নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলাম। তখন অনিশ্চিত ব্যাপারটা ভুলে যাওয়াই ছিল আমার একমাত্র লক্ষ্য। তাছাড়া আমি তো তোকে খুব ভালো করে চিনি। এইরকম একটা ঘটনা শুনলে তুই নিজেই মানসিকভাবে ভেঙে পড়তি। যে আঘাত আমি পেয়েছি সেটা ইচ্ছাকৃত তোকে দেব, এতটা নিষ্ঠুর আমি নই। মেঘ ভরার কণ্ঠে জিজ্ঞাসা করলো, তারপর কি বিয়ে ভেঙে গেছে? আমি ভেঙে দিয়েছি, যার কারণে আম্মু মামার বাড়িতে গেলে এখনও অনেক কথা শুনতে হয়। ওনাদের নজরে ওনাদের ছেলে একদম নিষ্পাপ। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা না দেখার মতো আচরণ করে। তাই আমি নিজেই অপ্রকৃষ্ট মনে নিয়েছি, মামার বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। বাসায় কেউ কিছু বলেনি? আমার বাসার মানুষটা সবটাই জানে, বরং এই সময়টাতে আব্বু আর আম্মুই আমাকে সাপোর্ট করেছে। তাছাড়া আব্বু আগে থেকেই ওর সম্পর্কে তেমন আগ্রহী ছিল না। মেঘ শীতল স্বরে জিজ্ঞাসা করলো, তুই কি ওনাকে এখনও মিস করিস? মনা মেঘের দিকে তাকে ফিক করে হেসে বলল, প্রয়োজনে দুর্ভাগ্যে ফাঁসি দেব, তবুও দুশ্চিন্তারত ব্যাটাকে মিস করব না। মেঘের বন্যা দুজনেই হাসছে। এরই মধ্যে মিম পেছন থেকে সে শক্তপোক্ত গলায় বলে উঠল, বন্যা আপু, তুমি দুর্ভাগ্যে ফাঁসি দিবা কেন? মেঘার বন্যা দুজনে একসাথে ঘুরে তাকালো। বন্যা হেসে বলল, আরে মজা করছিলাম। মিম বলল, আম্মু তোমাদের ডাকছে, চলো। তিনজনই একসঙ্গে নিচে এসেছে। বন্যা সচরাচর মেঘদের বাসায় আসে না। হঠাৎ আসলে তার জন্য বাইরে নাস্তার আয়োজন করা হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। বন্যা অল্প নাস্তা করে মেঘের সাথে সোফায় বসে গল্প করছে। এমন সময় তানভীর বাসায় এসেছে। বন্যাকে দেখে ভ্রু কুচকে সূক্ষ্ম নজরে তাকিয়ে সোজা নিচের রুমের দিকে উদ্দেশ্যে হাঁটা দিল। কয়েকটা সিঁড়ি উঠতেই মেঘ ডাকলো, ভাইয়া। তানভীর আর চোখে তাকিয়ে বলল, বল, খেয়েছো কিছু? না। খেতে দেই? না, খিদে নেই। তানভীর যথারীতি ওপরে চলে গেছে। মনা ভ্রু কুচকে ভারী কণ্ঠে বলল, তোর এসব কীভাবে সহ্য করিস? কী সব? এত অনিয়ম। মেঘ স্বাভাবিক স্বরে বলল, আসলে এখন তুই জানিসই যে তাই লজ্জা পেয়েছে। এখন তুই আছিস যে তাই লজ্জা পেয়েছে। বন্যা দৃঢ় কণ্ঠে শোধালো, তোর ভাই লজ্জাও পায়? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, তোর কি আমার ভাইকে ছ্যাঁচড়া মনে হয়? বন্যা রাজভারী কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে, তোর ভাইকে নিয়ে কথা বলে বড্ড অনেক করে ফেলেছি, আমায় মাফ করে দে। মেঘ মুচকি এসে বলল, করতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? তুই আমার এটুকু বলেই মেঘ থেমে গেছে। ঢোক গেলে উষ্ণ স্বরে বলল, কিছু না। বন্যা আরও কিছু গল্প করে বেরিয়ে গেছে। মেঘ ওপরে যেতেই তানভীর ধীর স্থিরভাবে জিজ্ঞাসা করলো, বন্যা কোথায়? চলে গেছে। তেমনি আস্তে করে বলল, আমাকে ডাকতে পারতি, এগিয়ে দিয়ে আসতাম। মেঘ মৃদু স্বরে বলল, আমি বন্যাকে বলেছিলাম, কিন্তু বারণ করলো। ও। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবারও থমকে দাঁড়ালো। বন্যার সামনে মেঘ কিছু না বললেও বন্যাকে ভাবি বানানোর সুপ্ত ইচ্ছে এখনও মেঘের মনে বর্তমান। তানভীরের অভিব্যক্তি বোঝার জন্য মেঘ ধীর কণ্ঠে বলল, ভাইয়া জানো, বন্যার মনটা আজ ভীষণ খারাপ। তানভীর ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কেন? মেঘ জোরে নিঃশ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, বন্যাকে একটা ছেলে খুব কষ্ট দিয়েছে। তানভীরের সহসা কপালে গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, ছেলের নাম কি? করে কি? নাম ঠিকানা জানি না, বন্যার মামাতো ভাই। ওদের মধ্যে বিয়ের কথা হয়েছিল, তারপর জানতে পেরেছে ছেলেটা ভালো না, তাই বিয়ে ভেঙে দিয়েছে। তানভীর গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কবে ভেঙেছে? মেঘ আনমনে বলল, 3 থেকে 4 বছর আগে। তানভীর বিরক্ত ভরা কণ্ঠে বলল, 4 বছর আগের ঘটনায় আজ মন খারাপ করার কি আছে? অতীত নিয়ে পড়ে থাকলে জীবনে এগোবে কেমন করে? মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আমাকে আজই শেয়ার করেছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, 4 বছর যেহেতু তোকে শেয়ার করেনি, তাহলে তোরই বুঝতে হবে এই বিষয়টা ভুলে যেতে হয়েছে। তুই এটা নিয়ে কথা বলিস না। অতীত সবারই থাকে, আমার জীবনেও আছে, তার জীবনেও রয়েছে। তাই বলে কি আমি এখনও সেসব নিয়ে বসে আছি? মেঘ হুট করে জিজ্ঞাসা করলো, ভাইয়া, তুমি কি এখনও কাউকে পছন্দ করো? তানভীর চাপা স্বরে বলল, সময় হলে তোকে জানাবো। মেঘ নিঃশব্দে হেসে করিডোরে হাঁটছে আর মনে মনে ভাবছে, তুমি কিংবা বন্যা দুজনেই আমার খুবই প্রিয়। আমি কাউকে ঠকাবো না। তোমার অতীত যেমন বন্যাকে জানিয়েছি, তেমন বন্যার অতীতও তোমাকে জানালাম। এখন তোমাদের মন পরীক্ষার পালা। তোমাদের মনে অনুভূতি জাগলেও এক করে দেব দুজনকে, কিন্তু কিভাবে করব? আমার আবির ভাই কই?
মেঘ শান্ত মন আবারও অশান্ত হয়ে উঠেছে। অস্পষ্ট অভিমান বুকের ভেতর বাসা বাঁধতে শুরু করেছে। সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত অসংখ্যবার আবিরের নাম্বারে কল দেয়। রাতের বেলা মেঘ মিমের রুমে গেল। মিম তখনও পড়ছিল। মেঘ বিছানায় হেলান দিয়ে বসে জিজ্ঞেস করলো, আচ্ছা মিম, বন্যাকে তোর কেমন লাগে? বন্যাকে আপুকে আমার অনেক ভালো লাগে। এটা নতুন বলার কি আছে? মেঘ ধীর কণ্ঠে বলল, এভাবে না, অন্যভাবে। মিম ভ্রুকুচকে প্রশ্ন করলো, অন্যভাবে আবার কিভাবে? আমাদের ভাবি হিসেবে কেমন লাগবে? মিম আতকে উঠে বলল, আবির ভাইয়ার? মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগান্বিত কণ্ঠে বলল, আবির ভাইয়া আমার? মিম মাথায় হাত ঘুষতে ঘুষতে বলল, তামির ভাইয়ার? হ্যাঁ। মিম মাথা চুলকে আনমনে ভাবছে। মেঘ ফোঁস করে উঠে বলল, এত কি গবেষণা করছিস? মিম চিন্তিত স্বরে বলল, বন্যা আপুকে কি ভাইয়া পছন্দ করবে? মেঘ মৃদু স্বরে বলল, জানি না রে, তবে আমার মনে হচ্ছে কিছু একটা হতেও পারে। মিম উত্তেজিত কণ্ঠে বলল, হলে খুব ভালোই হবে আপু। বন্যা আপুকে আমার খুব ভালো লাগে, কত সুন্দর করে কথা বলে আমাদের সাথে মিশে। তাছাড়া ভাইয়ের পাশে দুজনকে খুব ভালোই মানাবে। আবির বাসায় নেই, এক সপ্তাহ হতে চলল। বাড়ির পরিবেশ থমথমে, কেউ কারোর সাথে তেমনভাবে কথা বলে না। সবাই ভেতরে চাপা কষ্ট লুকিয়ে আছে। বিকেল থেকে হালিমা খান সোফায় বসে ছিলেন। ওনাকে দেখে মারিয়া খানও এসে বসেছেন। হালিমা খানকে এক পলক দেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর কি শরীর খারাপ? হালিমা খান মলিন হেসে জবাব দিলেন, মনটা খুব খারাপ। আবির এখনও বাসায় ফিরছে না। কোথায় আছে, কি অবস্থায় আছে, আল্লাহ ভালোই জানে। হালিমা খান শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বললেন, ওদের বাবা ছেলের কর্মকাণ্ডে আমি আর কুলোতে পারছি না। মেঘের আব্বু যেভাবে রাগ দেখায়, আবিরের আব্বু তেমন রাগ দেখায়। কেউ কিছু বোঝার চেষ্টা করে না। ছেলেটা এসব কত সহ্য করবে? হালিমা খান গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের আব্বু কিছুদিন যাবৎ রাতে ঘুমাই না, সারাক্ষণ দুশ্চিন্তা করে। যত বন্ধু আর পরিচিত মানুষ আছে সবাইকে কল দিয়ে আবিরের কথা জিজ্ঞাসা করে। মালিয়া খান মলিন হেসে বললেন, মেঘের আব্বুকে তো আমি চিনি, রাগ দেখানোর সময় কোনো কিছু ভাববে না, অথচ নিজে সবচেয়ে বেশি দুশ্চিন্তা করবে। অন্যদিকে আবিরের আব্বু সম্পূর্ণ উল্টো। ওনার নিয়ম নীতির বাইরে গেলেই অন্যরা সব কিছু এলোমেলো হয়ে যায়। ছেলে বউ ভাই বোন সব কিছুই দেখে না। সেদিন মেঘের আব্বু চেলাচেলি করার পরও আবির বেশ শান্তই ছিল, কিন্তু হুট করে আব্বু যখন শুরু করলো তখন আর সহ্য করতে পারলো না। মালিয়া খান অনেকটা সময় নিশ্চুপ থেকে মালিয়া খানের দিকে তাকিয়ে নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলো, আপা একটা কথা বলি? মালিয়া খান ভ্রুকুচকে বললেন, কথার মধ্যে মাপামাপি কবে থেকে শুরু করলি? বল, কি বলবি? হালিমা খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন। সহসা মৃদু হেসে বললেন, না থাক, কিছু না। কি বলতে চেয়েছিলি বল? বাসার নিয়মনীতি ভুলে অকিরিত কল্পনায় ডুবেছিলাম, যা কখনো সম্ভব না তাই ভেবেছিলাম। ঢোকলা শান্ত স্বরে আবারও বললেন, রাতে কি রান্না করব? এরই মধ্যে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। মালিয়া খান বসা থেকে উঠতে উঠতে আচমকা মেঘ হুড়মুড় করে সিঁড়িতে নামছে। চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। পেছন থেকে তানভীর ডাকছে, বুনু শোন, কী হয়েছে বল আমাকে। মেঘের হাতে তানভীরের ফোন। মেঘ নামতে নামতে আলী আহমেদ খান ও মোজাম্মেল খানের সামনে হাজির। মোজাম্মেল খান গম্ভীর করে জিজ্ঞেস করলো, কী হয়েছে তোর? তানভীর বলতে বলতে নামছে, কে কল দিয়েছে বলবি তো? আব্বুকে দেখে তানভীরের গতি কমে গেছে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। তানভীরের পরনের লুঙ্গি আর গলায় একটা গামছা ঝোলানো, সম্পূর্ণ শরীর ভেজা। আব্বু আর বড় আব্বুকে দেখে তানভীর গামছা দিয়ে মাথা মুছতে শুরু করেছে। একটু আগে মেঘ আবিরের খোঁজ নিতে তানভীরের রুমে গিয়েছিল। তানভীর ওয়াশরুমে থাকায় কিছু জিজ্ঞাসা করতে পারেনি। হঠাৎ তানভীরের ফোনে কল বাজতে শুরু করে। মেঘ উচ্চ স্বরে ডাকে, ভাইয়া তোমার ফোনে কল আসছে, দেখ কে কল দিয়েছে। মেঘ ফোন স্ক্রিনে তাকায়। অপরিচিত নাম্বার থেকে তেমন পাত্তা দেয়নি। একবার রিং হয়ে বন্ধ হয়ে যায়। মেঘ দরজা পর্যন্ত যেতে আবার কল বাজছে। ওয়াশরুম থেকে তানভীর বলেছে, রিসিভ করে কথা বল, আমি ব্যস্ত। মেঘ যথারীতি কল রিসিভ করে বলতে নিল, ভাইয়া ব্যস্ত। এতটুকু বলতেই ওপাশ থেকে সুপরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো, তানভীর, আমি আবির। মেঘ আর আবির দুজনে একসঙ্গে কথা বলে আহম্মক, দুজনেই থেমে গেছে। মেঘ উত্তপ্ত কণ্ঠে ডেকে উঠল, আবির ভাই। তৎক্ষণাৎ আবির কল কেটে দিয়েছে। এমন সময় তানভীর ওয়াশরুম থেকে বের হয়েছে। মেঘের হাতে কম্পন দেখে ধীর কণ্ঠে শুধালো, কে কল দিয়েছিল? মেঘ আর উত্তর না দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে এসেছে। মেঘের চোখ মুখ দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন, কিছু হয়েছে? মেঘ অতর্কিতে ভেজা কণ্ঠে বলে উঠল, এইমাত্র
ভাইয়ার ফোনে আবির ভাই কল দিয়েছিল। আমার কণ্ঠ শুনে কল কেটে দিয়েছে। তানভীর ভারী কণ্ঠ শুধালো, কি? ভাইয়া কল দিয়েছিল? আলী আহমেদ খান সহ সবাই তানভীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীর সবাইকে এক পলক দেখে সহসা বলল, আমার সাথে ভাইয়ার সত্যিই যোগাযোগ নেই, আমি জানি না কিছুই। তানভীর নেমে এসে মেঘের হাত থেকে ফোন নিয়ে নাম্বারটা চেক করতে লাগলো। মেঘ 2 সিঁড়ি উঠে তানভীরের ফোনের দিকে তাকিয়ে আছে। তানভীর কল ডিটেলস বের করে মেঘকে উদ্দেশ্য করে বলল, দেখ তো আমার সাথে আগে কথা হয়েছে কিনা। তাছাড়া আমার সাথে ভাইয়ার যোগাযোগ থাকলেই তাহলে আমি এত খোঁজাখুঁজি করতাম। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বলেন, তোমার সাথে আবিরের যোগাযোগ আছে কি নাই সেটা আমার জানার প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে আমাদের সামনে আবিরকে কল দিবা। তানভীরের হাত কাঁপছে। ভয়ে ভয়ে ডায়াল করলো সেই নাম্বারে। মোজাম্মেল খানের কথা মতো কল লাউডস্পিকারে দিয়েছে। প্রথমবার কল রিসিভ হয়নি। দ্বিতীয়বার কল রিসিভ করে আবির গুরুবার কণ্ঠে বলল, কিছু বলবি? আবিরের কণ্ঠস্বর শুনে মেঘের বুক কাঁপছে, 2 চোখ ছলছল করছে। আব্বু, বড় আব্বু, আমরা সবাই সামনে দাঁড়ানো, তাই বারবার করে ঢোক গিলে মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তানভীর সহস্য বলল, ভাইয়া তুমি কোথায়? তানভীরের কণ্ঠ শুনে আবির কিছুটা থতমত খেল। কয়েক মুহূর্ত পর দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আছি। আলী আহমেদ খান অত্যন্ত গুরুতর কণ্ঠে বলে উঠলেন, ওকে বলে দাও যেখানে আছে আজকের মধ্যে বাসায় ফিরতে। প্রজেক্টের দায়িত্ব যেমন নিয়েছে সেই দায়িত্ব ঠিকভাবে পালনও করতে হবে তাকে। রাগ জেদ দেখিয়ে আমার কোম্পানির ক্ষতি করবে তা আমি কখনোই সহ্য করব না। তানভীর শক্ত কণ্ঠে বলল, শুনছো? হ্যাঁ। মোজাম্মেল খান এবার রাজবাড়ি কণ্ঠে বললেন, শুধু শুনলেই হবে না, যেখানে আছো রাত 10টার মধ্যে বাসায় ফিরবে। আচ্ছা। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান নিজের রুমে চলে গেছেন। মারিয়া খান আর হালিমা খান তানভীরের ফোন নিয়ে হাহাকার শুরু করে দিয়েছে। মেঘ সিঁড়ির কাছে ঠেস দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবিরের সাথে কথা শেষ করেই মারিয়া খান নিজের রুমে গেলেন। আলী আহমেদ খান বিছানায় হেলান দিয়ে বসে আছেন। মারিয়া খান কপট রাগ দেখিয়ে বলেন, ছেলেটা রাগ করে বাসা থেকে চলে গেছে, 1 সপ্তাহ ধরে বাসায় ফিরছে না। তার সাথে আপনার এই ব্যবহারটা করলে কেমন করলেন বলুন তো? আলী আহমেদ খান রাজবাড়ি কণ্ঠে বলুন, শোনো, যে কোম্পানির দায়িত্ব আছে মানে এই নয় যে আমি আমার নিয়ম নীতি থেকে সরে আসব। তোমার ছেলে অফিসে মেল করেছে, কিন্তু সে হয়তো জানে না আমার অফিসে মেলের মাধ্যমে নেওয়া ছুটির পরিমাণ মাত্র 3 দিন। এর বেশি ছুটি লাগলে সশরীরে উপস্থিত থাকতে আবেদন করতে হবে, তারপর নিতে হবে। কিন্তু তোমার ছেলে সেই কাজ করেনি। তারপরও আমি আরও 3 দিন ছাড় দিলাম, কিন্তু সে নিজের দায়িত্ব নিয়ে প্রজেক্টগুলো শুরু করেছে। সেগুলোর কী হবে? প্রজেক্ট নেওয়ার সময় যেমন রাগ জেদের কথা মনে ছিল না, প্রজেক্ট শেষ করার ক্ষেত্রেও আমি তেমন রাগ জেদ কোনোটাকে প্রাধান্য দেব না। সারা জীবন শুধু ব্যবসার নিয়ম নীতিই করে গেলেন। কখনো ছেলের সাথে একা বসে 5 মিনিট কথা বলেছেন? ছেলেটা কি চায় না চায় জানতে চেয়েছেন? আলী আহমেদ খান ভ্রুকুচকে শীতল চোখে তাকিয়ে উষ্ণ এসে বলল, তুমি তো মা, তোমার কাছে কখনো কিছু চেয়েছে? মালিয়া খান ঠান্ডা কণ্ঠে বললেন, না। তাহলে বোঝো কেমন ছেলে তোমার। মালিয়া খান হালকা রাগী স্বরে বললেন, আপনার জন্যই তো এমন হয়েছে। আলী আহমেদ খান সশব্দে হেসে বললেন, মন মতো কিছু হলেই আমার দোষ নাকি? মালিয়া খান রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেছেন। খানবাড়ির মানুষদের মন বোঝা দুষ্কর, এই ভালো এই খারাপ। মালিয়া খান আবিরের পছন্দ মতো খাবার রান্না করতে ব্যস্ত। মেঘ সোফায় বসে আছে, সামনে টিভি চলছে, তবে মেঘের নজর মেইন গেটে। অনেকক্ষণ পর আবির বাসায় এসেছে। আবিরকে দেখে মেঘ টিভি বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে এসেছেন। আবির আম্মুর সাথে কথা বলার ফাঁকে মেঘকে এক পলক দেখে নিল। মেঘও নিরের দৃষ্টিতে আবিরকে পরখ করেছে। এই 1 সপ্তাহে আবিরের মুখটা শুকিয়ে গেছে, চোখগুলো ফোলা ফোলা। আবির বেশি কথা না বলেই ফ্রেশ হতে উপরে চলে গেছে। কিছুক্ষণ পর নিচ থেকে আলী আহমেদ খান ডাকলেন। আবির নিচে আসতেই আলী আহমেদ খান জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে? কাছেই। কেন? কাজ ছিল। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, নিজেকে কি মনে করো তুমি? আবির মৃদু হেসে বলল, আপাতত আপনার অযোগ্য সন্তান। মজা করতেছ? আবির তপ্ত স্বরে বলল, সরি আব্বু, আপনার সাথে মজা করার মতো যোগ্যতা আমার নেই। তা এই সপ্তাহে কি নিরীক্ষণ করলে? নিজের আদতে লাগাম দেওয়া। আমার ব্যবহার আপনারা কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহ করে আমাকে মাফ করবেন। আর 3টি প্রজেক্টের কাজ মোটামুটি শেষ, আগামী 3 দিনে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, ভাইজান তোমার মাথা ঠিক আছে? ছেলেটা 1 সপ্তাহ পরে বাসায় ফিরেছে। কোথায় আগে খাওয়া দাওয়া করবে তা না করে ব্যবসা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। মোজাম্মেল খান আবিরের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলেন, তোমার আব্বার কথা কিছু মনে করো না, চলো খাবে।
আবির ঢোক গেলে উষ্ণ স্বরে বলল, সরি চাচ্চু, সেদিন আপনার সাথে ওরকম ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি। প্লিজ কিছু মনে রাখবেন না। দূর বোকা ছেলে, তুমি আমার সন্তান সমতুল্য। সন্তানরা ভুল করবে, এটাই স্বাভাবিক। যা হয়েছে সব ভুলে যাও। চলো খাবে এসো। মেগার মিম ড্রয়িং রুমে এক কর্নারে দাঁড়িয়ে সব দেখছে। তানভীর বাসায় নেই, ফিরতে একটু দেরি হবে বলেছে। ইকবাল খান 2 দিন হলো সিলেটে গেছেন। আদিও ঘুমিয়ে পড়েছে। খাবার টেবিলে এখন আলী আহমেদ খান, মোজাম্মেল খান, আবির, মিম আর মেঘ। মেঘ আবিরের বিপরীতে বসায় স্বাভাবিকভাবেই বারবার আবিরের দিকেই তাকাচ্ছে, কিন্তু আবির প্রতিবার নিজের নজর সরিয়ে নিচ্ছে। আবিরের কর্মকাণ্ডে মেঘ একদিকে যেমন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, অন্যদিকে আব্বুর আচরণে বেশ অবাক হয়েছে। আলী আহমেদ খান আজ অল্প বিস্তর রাগ দেখালো, মোজাম্মেল খান একেবারের জন্য মুখে কালো করেও কথা বলেনি। মেঘ খাবার শেষ করে এক মুহূর্ত দেরি না করেই নিজের রুমে চলে গেছে। বন্যাকে কল দিয়ে আবিরের ফেরার কথা বলেছে। তারপর ফোন রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে কিছুক্ষণ তাকিয়ে ভাবছে। আজকম পেছন থেকে আবির ডাকলো, ম্যাম। মেঘ আতকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো, তবে কিছুই বলল না। আবির আবারও বলল, নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই, তাই না? মেঘ আর চোখে আবিরকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলল, না। আবির মলিন কণ্ঠে বলল, ভালো। মেঘ নীরের কণ্ঠে বলতে শুরু করলো, বাসা থেকে চলে যাওয়ার আগে কেউ কি একেবারের জন্য আমার কথা ভেবেছিল? আর যাওয়ার পরই বা একটাবারের জন্য কল দিয়ে নিজের অবস্থান জানানোর প্রয়োজন মনে করেছিল? এত নিষ্ঠুর কীভাবে হয় মানুষ? আবির তত্ত্বস্বরে জিজ্ঞেস করলো, কেমন আছেন? বেঁচে আছি। আবির মলিন হেসে বলল, ঠিক আছে। আবির চলে যেতে নিলেই মেঘ আবারও তাকালো, ডাকলো, আবির ভাই। আবির চিরচেনার জবাব, তবে আজ উত্তরে তেমন প্রাণ নেই। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কোথায় ছিলেন? ছিলাম কোনো এক জায়গায়। মেঘ হঠাৎই ভেজা কণ্ঠে বলে উঠল, 1 সপ্তাহ নিখোঁজ হয়ে কীভাবে ছিলেন আপনি? আমি আপনাকে কত শত বার কল দিয়েছি, আর একটু হলে মনেই যেতাম। আমি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মনমরা হয়ে বলল, এই 1 সপ্তাহে এত ক্লান্ত হয়ে পড়েছিস? মনে জোর না থাকলে সামনে ঝড়টা কীভাবে সামলাবেন ম্যাম? খবর এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।